ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। অবশেষে ফাঁসির দড়িতে ঝোলার আগেই দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা স্বৈরাচার, নব্য ফেরাউন এবং অসংখ্য ছাত্র জনতা, শিশু, বৃদ্ধ, নারী এবং নিরীহ নিরস্ত্র মানুষের গণহত্যাকারী শেখ হাসিনা। ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না, আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি ফয়সালা করতে হবে। প্রিয় দর্শক, শেখ হাসিনার সাথে যে ভারত এমনটা করবে তা কিন্তু মানুষ আগে থেকেই জানতো, কারণ গলার কাটা কেউ কখনো রাখতে চায় না। শেখ হাসিনা কিন্তু ভারতের কাছে একটি গলার কাটা, কারণ না পারছে গিলতে, না পারছে ফেলে দিতে, তো বাধ্য হয়ে এমন কাজ করছে। না কোন কারণে এমন কাজটা ভারত করলো, চলুন আমরা একটু দেখে আসি। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এরপরে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায়। চলুন আমরা সেই বিষয়গুলো একের পর এক দেখে আসি। 2024 সালের গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে নয়, গোটা ভারতীয় উপমহাদেশে একটি ব্যতিক্রমী ঘটনা। ভারত বা পাকিস্তানে এমন জনতার শক্তি ও ব্যাপকতার গণ অভ্যুত্থান কখনো দেখা যায়নি। বাংলাদেশ নিজেই একটি গণ অভ্যুত্থানের দেশ। 1952, 1969, 1990 সালের ঘটনাগুলো তার উদাহরণ। তবে এসব অভ্যুত্থানের মধ্যে 2024 সালের গণ অভ্যুত্থান ছিল সবচেয়ে বিস্ফোরক, সবচেয়ে রূপান্তরমূলক। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ভাষার স্বীকৃতি এসেছিল। 1969-এ আইয়ুব খানের পতন হয়েছিল। 1990-এ এরশাদের পতনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এসব আন্দোলনে এমন সর্বগ্রাসী ভাঙন, এমন পলায়নকর সরকার বা দল দেখা যায়নি। 1924 সালের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। শুধু হাসিনাই নয়, তার মন্ত্রিসভা, দলের কেন্দ্রীয় নেতারা, এমনকি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালায়। এরকম ব্যাপক দলীয় পতন, আতঙ্ক ও আত্মগোপন বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি। সিরিয়া বা অন্য কোনো দেশে স্বৈরাচার পতনের পরও এত সংগঠিত দলীয় পলায়ন দেখা যায়নি। এই অভ্যুত্থানের গভীরতা বোঝাতে একটি প্রতীকী চিত্র যথাযথ। শেখ হাসিনার পালানোর পরদিন থেকেই সারা দেশে শেখ মুজিবের মূর্তি ও মুরাল সাধারণ মানুষ ভেঙে ফেলে। কেউ কোনো নির্দেশ দেয়নি, তবু এটি ঘটেছে। এটি এক ধরনের প্রকৃতির প্রতিশোধ, যার বহিঃপ্রকাশ জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ায় হয়েছে। বহু বছর ধরে নির্যাতিত, অবদমিত জনগণের ক্রোধ এই অভ্যুত্থানে বিস্ফোরিত হয়েছে। শেখ মুজিব নিজেই একসময় পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, সিরাজ শিকদার কোথায়, যেটা ছিল একটি অমানবিক ব্যঙ্গ। কিন্তু ইতিহাসের প্রতিশোধ হয়েছিল ওই বছরেরই আগস্টে, যখন মানুষ বলেছিল, শেখ মুজিব কোথায়। এভাবেই ইতিহাসে অনেক সময় ঘটনাগুলোর পুনরাবৃত্তি হয় প্রতিশোধের রূপে। এই অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ শুধু ক্ষমতা থেকে বিতাড়িত হয়নি, তারা জনগণের বিশ্বাস থেকেও বিতাড়িত হয়েছে। মুসলিম লীগের পতনের মতোই এবারের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের জন্য একটি চূড়ান্ত রাজনৈতিক পরিণতি তৈরি করেছে। ভারতের সহায়তায় তারা হয়তো কিছু অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাতে পারে, কিন্তু জাতীয় রাজনৈতিক দল হিসেবে তাদের পুনরুত্থান অসম্ভব বলেই মনে হয়। এছাড়াও এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ছাত্রদের ভূমিকা। তারাই ছিল এই আন্দোলনের প্রধান চালিকা শক্তি। ইতিহাসে ছাত্ররা বারবার নেতৃত্ব দিয়েছে, কিন্তু এবারের আন্দোলনে তারা যে সাংগঠনিক শৃঙ্খলা, সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে তা বিরল। আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় বড় সব অপরাধ করেছে, আর শেখ হাসিনাকে ওই সময় ভারত সমর্থন দিয়ে গেছে। সে দীর্ঘদিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করেছে। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল, এটা কোনো নতুন ব্যাপার ছিল না। এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে। ফলে পতনের পর সে ভারতে পালিয়েছে, সে ওখানেই থাকবে। ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি। সেখানে সে জ্বলে পুড়ে মরবে। আরেকটি শাস্তি হতে পারে, যেটা আমি মনে করি, ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না, আর সেই সম্পর্ক ভালো করতে গেলে তার ব্যাপারে একটি
ফয়সালা করতে হবে। তাকে ওখানে রাখা যায় কি যায় না সে প্রশ্ন না, তবে যদি মেরে ফেলেন নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না। তারা এমন ভাবে বিষয়টি সাজাবে যে মনে হবে বাংলাদেশি কেউ তাকে মেরেছে, এরকম একটি সংগঠিত প্রচার চালাবে। শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে। 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2024 সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন, এগুলোর প্রতিটি সে ম্যানিপুলেট করেছে। এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সবকিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। প্রথম থেকেই শেখ হাসিনা ঠিক করেছিল যে নির্বাচন নিয়ন্ত্রণ করবে, সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয়। অথচ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিল, সংশোধনী এনেছিল। কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না। 2009 সালে ক্ষমতায় এসে সেই হাসিনাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, কারণ সে বুঝেছিল নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীবার তারা আর জিততে পারবে না। সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে। সে প্রশাসনকে দুভাবে নিয়ন্ত্রণ করেছে, প্রথমত ঘুষ, টাকা পয়সা ও সুযোগ সুবিধা দিয়ে, দ্বিতীয়ত হুমকি ও ভয়ভীতি প্রদর্শনীর মাধ্যমে। 2009 সালের মধ্যে এই নিয়ন্ত্রণ স্থাপন করে। এই নিয়ন্ত্রণের মাধ্যমে সেই 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনগুলো করে। 2014 সালে ভোট কেন্দ্রে কাউকে ঢুকতেই দেয়নি। 2018 সালে রাতের ভোট হয়েছিল। দিনে ভোট হলেও ভোট আসলে হয়ে গেছে আগের রাতেই। 2024 সালেও একই ঘটনা। এভাবে নির্বাচন করেও সে জয়লাভ করে, যদিও জনসমর্থনের কোনো ভিত্তি ছিল না। ওইসব নির্বাচনে দেখা গেছে তার দল 300 সিটের মধ্যে 4-5টি সিটও পাবে কিনা সন্দেহ। এরপরও সে জয়ী হয়েছে শুধুমাত্র প্রশাসনের উপর চূড়ান্ত নিয়ন্ত্রণের কারণে। এটা গোপন কিছু নয়, সবাই জানে। একটি সরকার যদি চায় তারা এভাবে নির্বাচন নিয়ন্ত্রণ করবে, তাহলে সেটা ঠেকানো কঠিন। নির্বাচনে শুধু কারচুপি নয়, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নিষ্ঠুর দমন চালিয়েছে শেখ হাসিনা। কোনো রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে সেজন্য নির্যাতন করা হয়েছে। প্রচুর মানুষকে গ্রেপ্তার করে বছরের পর বছর আটকে রাখা হয়েছে বিনা কারণে। আয়নাঘর নামে টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলেও ছিল না। শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন। শেখ হাসিনা শুধু হত্যা করত না, নির্যাতনও করত এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেত। সুতরাং এভাবে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সে নির্বাচনী ব্যবস্থাকে নিজের করায়ত্ত করেছে এবং প্রকৃতপক্ষে জনগণের সঙ্গে তার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়ে গেছে। শেখ হাসিনার আমলে বিচার বহির্ভূত খুন নির্যাতন নিয়ে যদি বলতে হয়, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই ধরনের কাজ কেবল ওই ব্যক্তি করতে পারে যার হাতে রাষ্ট্র ক্ষমতা রয়েছে, যার অধীনে ইন্টেলিজেন্স বিভাগ, ডিজিএফআই এর মতো সংস্থা রয়েছে। আয়নাঘরের মতো গোপন নির্যাতন সেল কিংবা গুমের মতো অপরাধ, এসব তো ডিজিএফআই এর মাধ্যমে ঘটানো হয়েছে। যতগুলো অপহরণের ঘটনা দেখা যায় তার পেছনে ডিজিএফআই এর সংশ্লিষ্টতা রয়েছে। এরপর তারা অন্যভাবে যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেগুলো সংগঠিত করেছে। তারা এসব করেছে বিরোধী দল, বিশেষ করে বিএনপি কে নিষ্ক্রিয় করে রাখার লক্ষ্যে। বিএনপি কে তারা ধীরে ধীরে পিষ্ট করে রেখেছে, দমন করেছে, মারধর করেছে। শেষ দিকে দেখা গেছে তারা কোনো মিটিং মিছিল করতে গেলেও পুলিশ দিয়ে হামলা চালিয়ে তা ভেঙে দিয়েছে। যতই জনসমাবেশ হোক না কেন, পুলিশ দিয়ে তা দমন করা হয়েছে। শেষবারের মতো দেখা গেল এক বিশাল মিছিল থেকে বিএনপি কে একেবারে ছত্রভঙ্গ করে দেয়া হলো। এভাবেই পুলিশ দিয়ে মারপিট করলে বিরোধী পক্ষ, যারা নিরস্ত্র, যারা পাল্টা সশস্ত্র আক্রমণ করতে পারে না, তারা ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়াতে শুরু করলে নেট মাধ্যমে তৈরি হয় তোলপাড়। একটি শয্যাশায়ী নারীর ছবি ব্যবহার করে দাবি করা হয় তিনি নাকি শেখ হাসিনা, যিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। কয়েক ঘন্টার মধ্যেই পোস্টটি ভাইরাল হলেও খতিয়ে দেখা গেছে পুরো ঘটনাই সাজানো এবং ছবিটি ভুয়া। ফ্যাক্ট ওয়াচ সহ একাধিক ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের অনুসন্ধানে উঠে এসেছে ছবিটি শেখ হাসিনার নয়, বরং ভারতের 82 বছর বয়সী রাজ পাশরিচা নামের এক নারীর। দিল্লি বিমানবন্দরে হুইল চেয়ার না পাওয়ায় দীর্ঘক্ষণ হাঁটতে বাধ্য হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। ফার্স্ট পোস্ট সহ ভারতের প্রধান ধারার গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছিল চলতি বছরের মার্চে। সেই ছবি পরে সম্পাদনা করে শেখ হাসিনার মুখ বসিয়ে প্রচার করা হয়।
গণমাধ্যম বিশেষজ্ঞরা বলেন এটি পরিকল্পিত ডিজিটাল প্রোপাগান্ডা, যেখানে উদ্দেশ্য তথ্য নয় বরং বিভ্রান্তি উদ্রেক করা। রাজনৈতিক উত্তেজনা ও নেট দুনিয়ার ট্রাফিক বাড়ানোই ছিল মূল লক্ষ্য। সরকারি সংস্থাগুলো নিশ্চিত করেছে শেখ হাসিনার মৃত্যুর খবরটি মিথ্যা আর ছবিটিও বিকৃত। সরকার সতর্ক করেছে, গুজব ছড়ানো বা এতে অংশ নেওয়া আইনগত শাস্তিযোগ্য অপরাধ। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে কোনো বিতর্কিত ছবি বা তথ্য শেয়ার করার আগে ভুয়া কন্টেন্ট প্রচার থেকে বিরত থাকতে। সবশেষে বলা যায় যে ছবি ঘিরে এত হইচই সেটি বাস্তবে বাংলাদেশের নয়, ভারতের একজন বয়োজ্যেষ্ঠ নারীর। আর শেখ হাসিনার মৃত্যু সম্পর্কে ছড়ানো খবর পুরোটাই ভিত্তিহীন গুজব। প্রিয় দর্শক, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এই যে শেখ হাসিনা, সে কিন্তু ভারতে গেছে প্রায় 2 বছর হয়ে গেল। তো এখন এই 2 বছরের মধ্যে একের পর এক অডিও বার্তা কিন্তু দিয়েই যাচ্ছে। এই অডিও বার্তা কিন্তু এআই এর মাধ্যমে এখন দেওয়া যায়। তো সেক্ষেত্রে তার একটি ভিডিও বা একটি ফটো এখন পর্যন্ত কিন্তু প্রকাশ করেনি। তো সবাই কিন্তু ধারণা করতেছে বা দেখা যায় এই আন্দাজ করতেছে যে তাকে শেষ করে দিয়েছে ভারত সরকার, মোদী সরকার তাকে শেষ করে দিয়েছে, এটাই কিন্তু ধারণা করতেছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু একটি হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন যে আসলে এই বিষয়টা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে এখানে একটি মাধ্যম, ভারতীয় একটি মাধ্যম কিন্তু তারা একটি ফটো বা একটি ভিডিও যাই হোক না কেন প্রকাশ করে তারা কিন্তু দাবি করতেছে যে মোদী সরকার শেখ হাসিনাকে শেষ করে দিয়েছে। তো এই বিষয়টাই কিন্তু আবার ক্লিয়ার করেছে যে এটা না, এটা একটি এআই দিয়ে বানানো ছবি বা দেখা যায় এটা একটি তথ্যটা সত্য না। তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তবে একটি কথা যে এই যে শেখ হাসিনা কিন্তু ভারতে বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু তার অডিও বার্তা কিন্তু আসছে, কিন্তু ভিডিও বার্তা কোনো ফটো কিন্তু আসছে না। তো এই জন্যই কিন্তু দেখা যায় মানুষজন ধারণা করতেছে বা হয়তো বা কোনো না কিছু হয়ে গেছে তার ভারতে। তো যাই হোক, তো এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আসলে এই যে মোদী সরকারের গলার কাটা হয়ে গেছে বর্তমানে শেখ হাসিনা, সে না পারতেছে ফেলে দিতে, না পারতেছে গিলে ফেলতে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।